সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে, যেখানে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে বলা আছে, এই অধ্যায়ে আমি আইনসভা নিয়ে আলোচনা করছিলাম। সেই আইনসভায় যে অংশটুকু আজকে আমি পড়াবো সেটা হলো যে কিভাবে আইন প্রণয়ন করা হয়, অর্থাৎ জাতীয় সংসদে আইন কিভাবে তৈরি করা হয় সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। তো সেই অংশে আলোচনার পূর্বে আরও ছোটোখাটো কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তো প্রথমেই তোমাদের মনে হতে পারে যে আইন বিষয়টা কি। আমরা যদি খুব সাধারণ অর্থে চিন্তা করি, আইন হলো কতগুলো নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা আরও তোমাদের ভাষায় বলি, মানুষকে উচ্ছৃঙ্খলা থেকে রক্ষা করে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে মানুষকে রাখার চেষ্টা করে, সেটাই মূলত হলো আইন। এখন আমরা যদি আরও একটু বলার চেষ্টা করি, যে যেমন প্রফেসর অস্টিন উনি বলেছেন যে ল ইজ দ্য কমান্ড অফ সভরেন, অর্থাৎ সার্বভৌমের আদেশই মূলত ল। এছাড়াও আরও যদি আমরা দুই একজনের কথা বলার চেষ্টা করি, যেমন একজন বলেছেন যে আইন হলো মানুষের অধিকার ও বাধ্যবাধকতা, যা রাষ্ট্র হলো অ্যাক্টিভ করে। আবার এ বিষয়েও বলা হয়েছে যে আইন হলো এমন একটি বিষয় যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য প্রবর্তিত কতগুলো বিধি, যেটি কার্যকর করে কে? সার্বভৌম কর্তৃপক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে তিনটি সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করলাম, প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা জিনিস খুবই স্পষ্ট, সেটা হলো কি? একটা কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষটাকে সার্বভৌম কর্তৃপক্ষ। আমি এই শব্দটা এখানে লিখতে চাই, সার্বভৌম কর্তৃপক্ষ। আচ্ছা, এরপরে তোমাদের মনে হতে হবে যে আইন প্রণয়ন বিষয়টা কি। এতক্ষণ আমি আইন কি সেই বিষয় নিয়ে নানান পণ্ডিতদের কথা বলার চেষ্টা করলাম, সাথে সাথে এখন বলবো যে আইন প্রণয়ন কি। আসলে এই সার্বভৌম কর্তৃপক্ষ যখন কতগুলো নিয়ম তৈরি করে মানুষকে একটা গণ্ডির মধ্যে নিয়ে আসার চেষ্টা করে, তখনই সেই বিষয়টাকে আমরা বলি আইন প্রণয়ন। আচ্ছা, তাহলে আইন প্রণয়ন কি সে সম্পর্কেও তোমরা ধারণা লাভ করলে। এখন এই সার্বভৌম কর্তৃপক্ষ, আমরা আগের সংজ্ঞাগুলো আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে আইন প্রণয়নের ক্ষমতা আলটিমেটলি কার? এই সার্বভৌম কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হলো, এই সার্বভৌম কর্তৃপক্ষ এই বিষয়টা আবার কি? সার্বভৌম ব্যাপারটা হলো যে অ্যাবসলিউট পাওয়ার কারো না কারো থাকে, সেই অ্যাবসলিউট পাওয়ার বিলংকারীকে আমরা বলতে পারি কি? সার্বভৌম কর্তৃপক্ষ। তো পৃথিবীর বিভিন্ন দেশে সার্বভৌম কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠান হয়ে থাকে। সেটা কি রকম? যেমন আমরা ব্রিটিশ অর্থাৎ যুক্তরাজ্যে যদি দিকে খেয়াল করি, তাহলে দেখব যে যুক্তরাজ্যের সার্বভৌম ক্ষমতার অধিকারী কিন্তু পার্লামেন্ট। কিন্তু তুমি যদি বাংলাদেশের দিকে লক্ষ্য রাখো বা খেয়াল করো, তুমি দেখবে যে সেখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী সংবিধান। তার মানে আমরা এই আলোচনা থেকে একটা বিষয় বুঝতে পারছি না, যে বাংলাদেশে আইন প্রণয়ন করার সার্বভৌম কর্তৃপক্ষ আলটিমেটলি কে? সংবিধান। এখন সংবিধান কি? সংবিধান তো মূলত একটা দলিল বা একটা বই আকার। এই বই কি আইন তৈরি করতে পারে? নিশ্চিতভাবে বই তো আসলে আইন তৈরি করতে পারবে না, কিন্তু এই বই একটা নির্দিষ্ট কর্তৃপক্ষকে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে। এখন সেই কর্তৃপক্ষকে আমরা একটু দেখি। সেই কর্তৃপক্ষ আর কেউ নয়, সেটা হলো জাতীয় সংসদ কিংবা আইনসভা। তোমরা যেভাবেই এই শব্দটা বলার চেষ্টা করো, জাতীয় সংসদ আমরা লিখি। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে কি শুধু এই জাতীয় সংসদই আইন প্রণয়ন করে? সত্যিকার অর্থে চূড়ান্ত আইন প্রণয়ন করার ক্ষমতা তো জাতীয় সংসদেরই, কিন্তু এছাড়া আর কেউ আইন প্রণয়ন করে না? করে। আমি আগেই বলেছি চূড়ান্ত ক্ষমতা কিন্তু জাতীয় সংসদের। আমরা এখানে একটা ইংলিশ শব্দ লিখি, ডেলিগেটেড লেজিসলেশন।
এরপরে আর একটা শব্দ লিখি অর্ডিন্যান্স, কিংবা বাংলায় আমরা এটাকে বলতে পারি অধ্যাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত একটা জিনিস বুঝতে পারছি যে সংবিধান এই তিনটা কর্তৃপক্ষকে মোটামুটি আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করেছে। আমি আগে বলছি চূড়ান্ত ক্ষমতা কিন্তু এই জাতীয় সংসদের, কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেখতে পাই যে কমপক্ষে এই দুটা বিষয়ও আইন প্রণয়নের সাথে জড়িত। আমি আমার আলোচনাকে এইখান থেকে আরো সম্প্রসারিত করব, তার আগে আমার কতগুলো শব্দ তোমাদেরকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে, সেই শব্দগুলো আমি চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি প্রথমেই ল কি বা আইন কি সে সম্পর্কে কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি তোমাদের বলবো যে অ্যাক্ট কি। অ্যাক্ট মানেও আইন ধরা হয়, তবে ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে একটু আলাদা আলাদা বিষয় আমরা দেখতে পাই। তো যাই হোক, অ্যাক্ট কি এই বিষয়টা আমি এখন একটু এরকম অ্যাক্টের মতো আরো কিছু শব্দ আছে আইনের সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলো উপস্থাপন করার পরে আমি আমার এখানকার আলোচনা এগিয়ে নিয়ে যাব। তো অ্যাক্ট কি? মূলত জাতীয় সংসদ তার নির্ধারিত নিয়মে যে আইন পাশ করে সেটাকে আমরা কি বলি? অ্যাক্ট বলি। বিষয়টা খুবই সহজ। জাতীয় সংসদ যে আইন পাশ করে সেটাকে আমরা অ্যাক্ট বলি। এখন জাতীয় সংসদের আইন পাশ করার পরে মহামান্য রাষ্ট্রপতি যখন ওই আইনে স্বাক্ষর করেন কিংবা সম্মতি দেন, তখন সেটাকে আমরা বলি অ্যাক্ট অফ পার্লামেন্ট, অর্থাৎ সংসদের আইন। একটু এখানে লেখার চেষ্টা করি, অ্যাক্ট অফ পার্লামেন্ট। এরপরে আমরা কি দেখব? অর্ডার। অর্ডার বাংলায় এটাকে আমরা বলবো আদেশ। এখন অর্ডার বা আদেশ কি? খুব সহজ, একটু মনোযোগ সহকারে শুনলেই তোমরা বুঝতে পারবে যে যখন কোনো রাষ্ট্রে সংবিধান থাকে না, তখন মহামান্য রাষ্ট্রপতি যে আদেশ বলে বা যে আইন বলে রাষ্ট্র পরিচালনা করে, তাকেই কি বলা হয়? অর্ডার বলা হয়, কিংবা এই আদেশ বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ। বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর হয়, কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ এই 16 ডিসেম্বরের আগেই তৈরি করা। এই জন্য এটাকে আমরা বলছি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, যেটাকে আমরা অর্ডার বলছি। এরপরে আমরা আসবো কি? অর্ডিন্যান্স, যেটার বাংলা অধ্যাদেশ। আমি এই আলোচনার মধ্যে এটা রেখেছি, তারপরেও এই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমি এখানে অর্ডিন্যান্স শব্দটি নিয়ে আলোচনা করব। অর্ডিন্যান্স কি? মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদে এই অর্ডিন্যান্স কিংবা অধ্যাদেশ সম্পর্কে কিন্তু বিস্তারিত বলা আছে, কিন্তু আমি এখানে সংক্ষেপে তোমাদের বোঝার সুবিধার্থে অধ্যাদেশ কি সেটা এইভাবে বলি যে যখন জাতীয় সংসদ অধিবেশনে থাকে না, এখন অধিবেশনে থাকে না কথার অর্থ কি? জাতীয় সংসদ বিরতিতে থাকতে পারে, এবং যদি জাতীয় সংসদ ভেঙে যায়, ভেঙে যাওয়ার অর্থ কি সেটা আমি পূর্বের ক্লাসে বিস্তারিত বলেছি। সেটা এমন হতে পারে যে সংসদের মেয়াদ 5 বছর হয়ে গেছে, কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিংবা অনুরোধে মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে, এই পরিস্থিতির মধ্যে যখন জাতীয় সংসদ থাকে, সেই সময় মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনের তাগিদে যে নির্বাহী আদেশ দেন, সেটাকে আমরা মূলত কি বলি? এই অর্ডিন্যান্স কিংবা অধ্যাদেশ বলি। আমি আর একবার বলি, জাতীয় সংসদ যখন অধিবেশনে থাকে না কিংবা জাতীয় সংসদ ভেঙে যায়, ঠিক তখনই মহামান্য রাষ্ট্রপতি কাছে যদি আশু প্রয়োজনের ব্যবস্থা মনে হয়, তখন উনি যে নির্বাহী আদেশ বলে আইন তৈরি করতে চান বা যে নির্বাহী আদেশ প্রণয়ন করেন, সেটাকে আমরা মূলত কি বলি? এই অর্ডিন্যান্স বলি। এরপরে আমরা দেখব যে রুল কি। রুলের বাংলাটা আমি এখানে লিখি বিধি। মূলত সংবিধান ও জাতীয় সংসদে যে অ্যাক্ট পাস হয়, সেগুলোকে অ্যাক্টিভ করার জন্যে
যে বিধি প্রণয়ন করা হয় সেটাকেই মূলত রুল বলা হয়। কারণ সংবিধান এবং অ্যাক্টের মাধ্যমে পাশকৃত বা যে বিষয়গুলো থাকে সেগুলো তো আসলে বিস্তারিত বিষয় উল্লেখ থাকে না, তো সেগুলোকে অ্যাক্টিভ করার জন্যে যে রুল বা বিধি প্রণয়ন করা হয় সেটাকে আমরা কি বলি, রুল বা বিধি বলি। উদাহরণ আমাদের সামনে আছে, যেমন আমরা বলতে পারি যে 1997 সালের যে পরিবেশ আইন বিধিমালা রয়েছে, এখন এইটা আবার জাতীয় সংসদও পাশ করে, আবার সুপ্রিম কোর্টও পাশ করে। যেমন দেওয়ানি কার্যবিধির যে রুলগুলো রয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পাশ করছে, আবার সচিবরা বা সরকাররা সেটা পরিবেশ আইন বিধিমালাও তৈরি করছে। আবার জাতীয় সংসদ কি তৈরি করছে, রুলস অফ বিজনেস 1996, রুলস অফ প্রসিডিওর 1974। এগুলো সবই এই রুল বা বিধি মূলত জাতীয় সংসদের পাশকৃত আইন কিংবা সংবিধানের আইনগুলোকে কার্যকর করার জন্য যে বিধি প্রণয়ন হয় বা যে নিয়ম প্রণয়ন হয় সেটাকে আমরা রুল বা বিধি বলছি। এরপরে আমরা আসবো রেগুলেশন। রেগুলেশনের বাংলাটা যদি আমরা একটু বলার চেষ্টা করি সেটা প্রবিধান। এখন হলো রেগুলেশনটা কি? রেগুলেশনটা হলো জাতীয় সংসদ কিংবা সরকার সময়ে সময়ে কোনো কর্তৃপক্ষকে তাদের নিজেদের জন্য আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করে। সেই বিষয়টা যখন ওই কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে তাদের উপর দায়িত্বপ্রাপ্ত আইন যখন পাশ করে তখনই সেটাকে আমরা কি বলি, যে রেগুলেশন বা প্রবিধান বলি। আমি আরেকবার বলি, জাতীয় সংসদ কিংবা সরকার যখন কোনো কর্তৃপক্ষকে তাদের নিজেদের জন্য আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করেন তখন সেটাকে আমরা বলি রেগুলেশন কিংবা প্রবিধান। উদাহরণ হলো PRB 1943, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। অর্থাৎ পুলিশ তো একটা কর্তৃপক্ষ, তাদের নিজেদের আইন তৈরি করার জন্যে যে সংসদ কিংবা সরকার দায়িত্ব দেয় বা অধস্তন কর্তৃপক্ষের উপর আইন প্রণয়ন করার দায়িত্ব দেয়, তখনই সেটাকে আমরা রেগুলেশন বলছি। উদাহরণ PRB 1943, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। মূলত দেখা যায় কি, IGP পুলিশের তো উনি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উনি এবং ওনার অধীনে একটা কমিটি মূলত এই কাজ করছে। এরপরে আমরা কি দেখবো, রুল রেগুলেশনগুলো আমরা দেখবো বাই ল। বাই ল বিষয়টা কীরকম? সাধারণত কোনো স্থানীয় কর্তৃপক্ষ যে নিয়ম বা বিধি প্রণয়ন করে তার নিজ প্রতিষ্ঠানের জন্য সেটিকে আমরা বাই ল বলতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা নিজেদের প্রয়োজনে যে আইন প্রণয়ন করে সেটাকে আমরা এই বাই ল বলতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কোনো একটি ইউনিভার্সিটি বলে যে রাত 10টা কিংবা 11টার পরে কোনো ছাত্রছাত্রীরা বাইরে থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে একটা স্থানীয় কর্তৃপক্ষ এবং তাদের পাশকৃত আইনটাকে আমরা কি বলছি, বাই ল কিংবা উপ আইন। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই সংবিধান আইন এই বিষয়গুলো জানার জন্যে এই টার্মসগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা প্রয়োজন। তোমাদের জন্য এটা বাধ্যতামূলক না, কিন্তু একটু টাচে থাকলে উপকারী হবে। ঠিক সেই রকম চিন্তা ভাবনা থেকে আমি আমার এই আলোচনার মধ্যে এই টার্মসগুলো সম্পর্কে তোমাদের কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি আমার মূল যে আলোচনা সেই মূল আলোচনায় ফিরে যাব যে আইন কিভাবে পাশ করা হয়। আমি পূর্বেই উল্লেখ করেছি যে বাংলাদেশে আইন প্রণয়নের চূড়ান্ত কর্তৃপক্ষ সংবিধান, কিন্তু সেই সংবিধান আইন প্রণয়নের ক্ষমতা চূড়ান্তভাবে দেয় জাতীয় সংসদ। কিন্তু আমরা সংবিধানের অনুচ্ছেদগুলো অ্যানালাইসিস করে দেখতে পাই যে আরও দুটি কর্তৃপক্ষকে মূলত আইন প্রণয়নের ক্ষমতা দেওয়ার সুযোগ রয়েছে। এই জন্য আমি এখানে 3টা বিষয় উপস্থাপন করেছি। অ্যাকচুয়ালি জাতীয় সংসদ, ডেলিগেটেড লেজিসলেশন এবং অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। এটা আমার মন গড়া কথা না, সেটা আমি দেখিয়ে দিব
যে জাতীয় সংসদে আইন প্রণয়নের ক্ষমতা সংবিধান দিয়েছে, সত্যিকার অর্থেই দিয়েছে কিনা সেটা একটু বলার চেষ্টা করি। তোমরা জানো যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 65 নং অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে বাংলাদেশে একটি জাতীয় সংসদ থাকবে এবং এই জাতীয় সংসদ এই রাষ্ট্রের প্রয়োজনের তাগিদে প্রয়োজনীয় আইন পাশ বা প্রণয়ন করবে। তাহলে 65 নং অনুচ্ছেদে স্পষ্ট করে এই জাতীয় সংসদের এই বিষয়টি বলা আছে 65(1)। এরপরে যে আমি এখানে একটা শব্দ লিখেছি ডেলিগেটেড লেজিসলেশন। আমরা যদি বলি যে অধস্তন কর্তৃপক্ষ কিংবা ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ বা ক্ষমতা অর্পণ, সেটাও আমরা লিখতে পারি। এটাই মূলত এক্স্যাক্টলি রাইট আর কি। তো এই বিষয়টা আমি কেন এখানে লিখলাম, এটা কোথায় লেখা আছে? এটাও এই 65(1) অনুচ্ছেদে লেখা আছে যে বলা আছে জাতীয় সংসদ থাকবে এবং তার আইন প্রণয়নের ক্ষমতা থাকবে। ঠিক তার নিচেই লেখা আছে তবে শর্ত থাকে যে জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে ওই যে বললাম যে বিধি প্রবিধান কিংবা রুলস রেগুলেশন অর্ডার পাশ করার ক্ষমতা কোনো অধস্তন কর্তৃপক্ষের কাছে দিতে পারে। তাহলে এটাও কোথায় বলা আছে? এটাও কিন্তু এই 65(1) নং অনুচ্ছেদে কিন্তু বলা আছে। তারপরে আমি কিন্তু দেখতে পাচ্ছি সংবিধানের আলোকে এই দুটি বিষয় ইতিমধ্যে উপস্থাপন করলাম। এরপরে আমি আসি অর্ডিন্যান্স। এটা আমার কোথায় আছে? 93 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93 নং অনুচ্ছেদে কিন্তু এই অর্ডিন্যান্স কিংবা অধ্যাদেশের কথা বলা আছে। তার মানে আমি আগে বলেছি অর্ডিন্যান্স কিংবা অধ্যাদেশ কি? আমি বললাম যে জাতীয় সংসদ যখন অধিবেশনে থাকে না কিংবা জাতীয় সংসদ ভেঙে যায় তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে আশু প্রয়োজনের ব্যবস্থা মনে হলে উনি নির্বাহী আদেশে যে নিয়ম তৈরি করেন বা রাষ্ট্র পরিচালনা করেন সেটাকে মূলত আমরা অর্ডিন্যান্স কিংবা অধ্যাদেশ বলি। যদিও এই অর্ডিন্যান্স এবং অধ্যাদেশ পরবর্তীতে জাতীয় সংসদের মাধ্যমে পাশ করা কিংবা বাতিল করার একটা ব্যবস্থা আছে, তার মানে আলটিমেটলি আমরা কিন্তু এই জাতীয় সংসদের কাছেই পৌঁছে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও তো এটা দিয়েও তো রাষ্ট্র পরিচালিত হচ্ছে। ঠিক সেই জন্য আমরা বলছি যে এটাও আইন প্রণয়নের একটা অন্যতম মাধ্যম বটে বাংলাদেশে। তার মানে এই তিনটে প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশে আইন প্রণয়ন হচ্ছে। আমি বারবারই বলছি চূড়ান্ত ক্ষমতার অধিকারী কিন্তু জাতীয় সংসদ। হ্যাঁ, কিন্তু এই দুটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপরে বাংলাদেশে আইন প্রণয়নের কর্তৃপক্ষ আলটিমেটলি এই তিনটা, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চূড়ান্তভাবে আলোচনা করবো যে এই যে কিভাবে আইন প্রণয়ন করা হয়, অর্থাৎ জাতীয় সংসদে কিভাবে আইন প্রণয়ন করা হয় সেই বিষয়টা আমরা এখন দেখব। মূলত আমাদের আজকের আলোচনা কিন্তু এটাই ছিল যে জাতীয় সংসদে কিভাবে আইন প্রণয়ন করা হয়, কিন্তু সেই বিষয়টি বলতে গিয়ে আমি আরো অনেকগুলো বিষয় এখানে প্রয়োজনের তাগিদে নিয়ে এসেছি। তো আমরা সেই আলোচনাটা এখন শুরু করি। মূলত জাতীয় সংসদে আইন প্রণয়ন করতে হলে প্রথমেই বিল উত্থাপন করতে হয়। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে গেল যে বিল বিষয়টি আবার কি? বিল সাধারণত আইন প্রণয়নের জন্য প্রাথমিকভাবে যে খসড়া জাতীয় সংসদে উপস্থাপন করা হয় সেই খসড়াটাকেই মূলত বিল বলা হয়। এবং বিল দুই প্রকার, সরকারি বিল এবং বেসরকারি বিল। সরকারি বিলটা কি? যখন জাতীয় সংসদে মন্ত্রীগণ যে বিল উপস্থাপন করেন সেটাকে বলা হয় সরকারি বিল। আর যখন সংসদ সদস্যরা কোনো বিল উপস্থাপন করেন জাতীয় সংসদে তখন সেটাকে আমরা বলি বেসরকারি বিল। এবং এরকম উদাহরণ তোমরা জাতীয় সংসদের অধিবেশনগুলোতে ভরি ভরি দেখতে পাবে। তাহলে এই যে বিল আকারে উপস্থাপন করলো, তবে এখানে একটা ব্যাপার আছে যে সরকারি বিল এবং বেসরকারি বিল উভয়ই জাতীয় সংসদ সচিবালয়ে কিন্তু 15 দিনের নোটিশ কিংবা 7 দিনের নোটিশের আলোকে কিন্তু এই বিলটা উপস্থাপন করার সুযোগ আছে। 15 দিনের নোটিশ উপস্থাপন করতে হয় কাদের জন্য? এটা বেসরকারি বিল বা সাংসদদের ক্ষেত্রে। আর 7 দিনের নোটিশ এটা হলো সরকারি বিল কিংবা মন্ত্রীদের ক্ষেত্রে। এখন এই 7 দিন কিংবা 15 দিন পর এবং তোমরা একটা জিনিস জানো কিনা যে বেসরকারি বিল উপস্থাপনের
দিন কিন্তু বৃহস্পতিবার, অর্থাৎ অধিবেশন চলাকালে বেসরকারি বিল অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা বেসরকারি বিল উপস্থাপন করতে পারে শুধুমাত্র অধিবেশন চলাকালে বৃহস্পতিবার, এবং মন্ত্রীরা যারা সরকারি বিল উপস্থাপন করে তারা কিন্তু এটা এই বৃহস্পতিবার বাদে বাকি দিনগুলোতে উপস্থাপন করতে পারে অধিবেশন চলাকালীন। এখন সরকারি কিংবা বেসরকারি বিল যেটা উপস্থাপন করা হোক না কেন, সেটা মূলত যিনি উপস্থাপন করবেন তিনি হলো শিরোনাম সহকারে এই বিল জাতীয় সংসদে পেশ করবেন, এবং সেটি পেশ করার পরে সরকার গ্যাজেট আকারে প্রকাশ করবেন, এবং সেই বিল এর কপি জাতীয় সংসদের অন্যান্য সদস্যদেরকে দিবেন, যেন জাতীয় সংসদের সদস্যরা এই বিল সম্পর্কে আদ্যোপান্ত জেনে জাতীয় সংসদের এই বিলে তর্কে এবং বিতর্কে অংশগ্রহণ করতে পারে। সাথে সাথে এটাও করা হয়, এই বিলের কপি জাতীয় সংসদের যে কমিটি আছে সংশ্লিষ্ট কমিটিতে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করা হয়। এরপরে ধারাবাহিকভাবে এই বিল নিয়ে সংসদীয় কমিটি তাদের মতামত দেন, এবং এই বিলের খসড়া বা বিলের শিরোনাম বা মূল বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদ সদস্যরা নানান তর্ক বিতর্কে উপস্থাপন করেন, অর্থাৎ এই আইনটা কতটা দেশের মানুষের জন্য দেশের জন্য উপকারী এবং কার্যকরী সে সমস্ত বিষয় নিয়ে পক্ষে এবং বিপক্ষে নানানভাবে তুমুল তর্ক এবং বিতর্ক উপস্থাপিত হয় জাতীয় সংসদে। এবং এরপরেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেটি কি হয়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেটি জাতীয় সংসদে হয় পাশ হয়, না হয় ফেল করে বিলটি পাশ হতে। আমরা ধরেই নিলাম যে বিলটি জাতীয় সংসদে পাশ হলো, হওয়ার পরে তাহলে জাতীয় সংসদ সেটাতে সম্মতি দিল যে হ্যাঁ এই বিষয়টা আইনে পরিণত হতে পারে। তখন এই জাতীয় সংসদকৃত পাশকৃত কিংবা অনুমতি প্রদানকৃত বিল কিংবা আইনটি সেটি কার কাছে চলে যায়, মহামান্য রাষ্ট্রপতির কাছে চলে যায়। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি কি করবেন, ওই চিঠিটি পাওয়ার পরে বা বিলটি কিংবা আইনটি তার কাছে পাওয়ার পরে 15 দিনের মধ্যে উনি ওই বিলে স্বাক্ষর করবেন কিংবা সম্মতি দিবেন। তাহলে কি হয়ে যাবে, সেই বিলটি আইনে পরিণত হয়ে যাবে, যেটা কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বলছিলাম যে অ্যাক্ট অফ পার্লামেন্ট হয়ে যাবে। অ্যাক্ট অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদের আইন হিসেবে সেটা উপস্থাপিত হবে। এখন কথা হলো যে মহামান্য রাষ্ট্রপতি এই 15 দিনের মধ্যে যদি ওই বিলে সাইন না করেন কিংবা সম্মতি না দেন, তাহলে কি হবে, মহামান্য রাষ্ট্রপতি বিলে সাইন কিংবা সম্মতি না দিলেও সেটা এই আইনে পরিণত হয়ে যাবে। এখন কথা হলো যে এটা তো একটা নর্মাল প্রসিডিওর, কিন্তু এই বিল মহামান্য রাষ্ট্রপতি হাতে পাওয়ার পরে বিলটি দেখার পরে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় এই বিলের এই অংশটুকু বা নির্দিষ্ট অংশটুকু আসলে সংশোধনের প্রয়োজন তার কাছে মনে হচ্ছে, তাহলে মহামান্য রাষ্ট্রপতি ওই সংশোধনের অংশটুকু সহকারে পুরো বিল কোথায় কি করতে পারে, জাতীয় সংসদে আবার ফেরত পাঠাতে পারে এবং অনুরোধ করতে পারে যে এই অংশটুকু পরিবর্তন করে জাতীয় সংসদ থেকে পাশ হয়ে আবার আমার কাছে আসুক। তখন জাতীয় সংসদ কি করবে, জাতীয় সংসদ মহামান্য রাষ্ট্রপতির কর্তৃক অনুরোধকৃত সেই অংশটুকু পুনর্বিবেচনা করতে পারে, আবার নাও করতে পারে। জাতীয় সংসদ যদি পুনর্বিবেচনা করে এবং নাও করে, করে এবং না করে যদি মহামান্য রাষ্ট্রপতির কাছে আবার দ্বিতীয়বারের মতো পাঠান, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কি করতে পারেন, 7 দিনের মধ্যে সেই বিলে স্বাক্ষর করবেন কিংবা সেখানে সম্মতি দিবেন। তাহলে কি হয়ে যাবে, সেটি আইনে পরিণত হয়ে যাবে। কিন্তু পূর্বের কথার মতোই আবারও কথা থেকে যায়, আসলে মহামান্য রাষ্ট্রপতি যদি এবারও 7 দিনের মধ্যে স্বাক্ষর কিংবা সম্মতি না দেন তাহলে কি হবে। এটা ওই পূর্বের ন্যায়, মহামান্য রাষ্ট্রপতি যদি স্বাক্ষর কিংবা সম্মতি দেন তাহলে আইন পাশ, আইন হয়ে যাবে, এবং উনি যদি এ দুটির একটিও না করেন তারপরেও কি হয়ে যাবে, তারপরেও এটি আইনে পরিণত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তার মানে আইন পাশ করার বিষয়টি
আমি তোমাদেরকে কাছে উপস্থাপন করলাম। এবং এই যে আইন পাশের যে প্রক্রিয়ার কথা বললাম, এটাকে আমি মন গড়া কথা বললাম না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮০ নং অনুচ্ছেদে স্পষ্ট করে আমি যে গল্প এতক্ষণ তোমাদেরকে বললাম, আইন কিভাবে জাতীয় সংসদে পাশ হয় বলে দেওয়া আছে। তোমরা সেটাও দেখতে পারো। আমার এই আইন কিভাবে প্রণয়ন করা হয় সেটা সম্পূর্ণরূপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮০ নং অনুচ্ছেদের আলোকে এই গল্প উপস্থাপন করা। তো আমার মনে হয় তোমরা নিশ্চিতভাবেই ক্লাসে মনোযোগী ছিলে এবং ভালোভাবে এটা আরও দেখবে। বুঝতে সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল টেনে টেনে তোমরা দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে যাই, খুব সিম্পল, আইন কিভাবে পাশ হয় জাতীয় সংসদে, সেটা তোমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা সেটা সুন্দরভাবে তৈরি করবে এবং সেই পর্যন্ত আমিও অপেক্ষায় রইলাম। এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।